স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে আয়কর রেয়াত। আয়কর রেয়াত হলো একজন স্বাভাবিক ব্যক্তি অর্থাৎ মানুষ সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে যেই কর ছাড় গ্রহণ করেন বা কর ছাড় সুবিধা লাভ করেন সেটি হচ্ছে আয়কর রেয়াত। আজ আমি কথা বলবো এই আয়কর রেয়াত সম্পর্কে, যে কিভাবে আপনারা সহজে এবং সঠিক উপায়ে আপনার আয়কর রেয়াত গ্রহণ করতে পারেন, আপনার কর দায় হ্রাস করতে পারেন এবং সঠিকভাবে আপনি আপনার নিজের রিটার্ন, আয়কর রিটার্ন নিজেই প্রস্তুত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সঠিক আয়কর নির্ধারণে রেয়াত ক্যালকুলেশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই রেয়াত ক্যালকুলেশন করতে যেয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, যেটার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। প্রথমত, আয়কর আইন অনুযায়ী আপনি একটি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার কর সুবিধা গ্রহণ করতে পারেন। যেমন সেটা হতে পারে সঞ্চয়পত্রে বিনিয়োগ, যেটি আপনি ডিপিএস করতে পারেন, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এখন আপনি আপনার কর রেয়াত সুবিধাটা সঠিকভাবে নির্ণয় করবেন। আয়কর আইন অনুযায়ী আপনি ৩ টি মাধ্যমে আয়কর রেয়াত হিসাব করবেন। প্রথমত, আপনার যে করযোগ্য আয় তার উপর আপনি 0.3% হারে কর আয়কর রেয়াত নির্ধারণ করবেন। দ্বিতীয়ত, আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা করেছেন, অর্থাৎ যে ক্ষেত্রে আপনার আয়কর রেয়াত প্রযোজ্য ছিল, ইনভেস্টমেন্টগুলো ছিল, সেই ইনভেস্টমেন্টগুলো 15% অথবা এটি সর্বোচ্চ ৳১০,০০,০০০ ক্যালকুলেশন করার পরে এই ৩ টির মধ্যে যেটি সবচেয়ে কম হবে, ওই টাকাটি আপনি আয়কর রেয়াত সুবিধা হিসাবে প্রাপ্ত হবেন এবং তা আপনি আয়কর রিটার্নে আপনার প্রদেয় করের সাথে সমন্বয় করতে পারবেন। প্রশ্ন আসছে ১ম ক্যালকুলেশনটাতে, যে আপনি করযোগ্য আয়ের উপর যে 0.3% হিসাব করবেন, এই করযোগ্য আয়টি কি হবে? এই আয়টি নির্ধারণ করতে যেয়ে আমরা বিবিধ সময় বিবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। নাম্বার ১, আয়কর রেয়াত নির্ধারণ করতে গেলে আপনার কর অব্যাহতিপ্রাপ্ত যে আয়সমূহ রয়েছে, আপনি তার উপর কোনো রেয়াত গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ট্যাক্স এক্সাম্পটেড যে আয়গুলো, উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনি মাছ চাষ হতে আয় করেন, যেটি ট্যাক্স এক্সাম্পশন, সেই আয় হতে প্রাপ্ত আয়ে আপনি কোনো রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবেন না। নাম্বার ২, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন ক্ষেত্রেও আপনি কর অব্যাহতি সুবিধা দাবি করতে পারবেন না। যেমন ব্যাংক থেকে আমরা যে ইন্টারেস্ট বা প্রফিট পেয়ে থাকি এবং এর উপর একটা নির্দিষ্ট হারে টিডিএস ব্যাংক কেটে সরকারি কোষাগারে জমা প্রদান করে, যেটি আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে সহজেই বের করতে পারি। এই ধরনের আয়ে আমরা কোনো রেয়াত সুবিধা লাভ করতে পারবো না। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, ন্যূনতম বা চূড়ান্ত কর দায় প্রযোজ্য এমন কোনো আয়ে আমরা কোনো কর অব্যাহতি দাবি করতে পারবো না। যেমন সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে যদি ধরি, সঞ্চয়পত্রের আয় চূড়ান্ত কর দেয়, অর্থাৎ এখানে নতুন করে কোনো করের উদ্ভব হয় না। যেটি কেটে রাখে গভর্নমেন্ট বা সঞ্চয়পত্র অধিদপ্তর, ওই টাকাটিই আপনার ফাইনাল ট্যাক্স সেটেলমেন্ট এবং নতুন করে এর উপর কোনো ট্যাক্স প্রদেয় হবে না। এক্ষেত্রেও আপনি এই সঞ্চয়পত্র হতে আয় যতটুকু করেছেন, ওই আয়ের উপর আপনি কোনো রেয়াত সুবিধা লাভ করতে পারবেন না। সুতরাং আমরা সহজ করে বলতে পারি, যদি কোনো অব্যাহতিপ্রাপ্ত আয় থাকে, যদি কোনো হ্রাসকৃত হারে কর প্রদেয় হয়, অথবা যদি কোনো কর থাকে যেটি বা আয় থাকে যেটি চূড়ান্ত কর দায় হিসেবে স্বীকৃত, সে সকল ক্ষেত্রে আমরা কোনো কর রেয়াত সুবিধা দাবি করতে পারবো না। একটা ছোট উদাহরণের সাহায্যে বিষয়টি আরো সহজভাবে এভাবে বলা যায়। ধরি মিস্টার করিম সাহেব তার বেতন খাতে ৳৫,০০,০০০ আয় করেছেন এবং তার ভাড়া খাতে আয় ছিল ৳২,০০,০০০। এছাড়াও তিনি ব্যাংক হতে মুনাফা লাভ করেছেন ৳২০,০০০, যেটার উপর ব্যাংক 10% হারে টিডিএস কর্তন করে রেখেছে এবং তিনি সঞ্চয়পত্র থেকে ওই আর্থিক বছরে ৳৫০,০০০ মুনাফা করেছেন।
যার উপরও ফাইনাল সেটেলমেন্ট ছিল ট্যাক্সকে সঞ্চয় মত অধিদপ্তর কেটে সরকারি কোষাগারে জমা প্রদান করেছেন। এক্ষেত্রে আমার কর নির্ধারণ করতে হবে 7 লক্ষ টাকার উপর। এই যে ব্যাংক যে টাকাটা কেটে রেখেছে, প্রফিট দিয়েছে এবং ট্যাক্স কেটে রেখেছে এবং সঞ্চয়পত্র থেকেও যে আমার প্রফিটটা এসেছে এবং ট্যাক্সটা কর্তন করা হয়েছে, এই দুইটি আপনার কর রেয়াত ক্যালকুলেশনের ক্ষেত্রে বাদ যাবে। এটি আসলে আসবে না। সুতরাং আমরা সামারি হিসেবে বলতে পারি আবারও যে অব্যাহতিপ্রাপ্ত আয়, চূড়ান্ত করদায় প্রযোজ্য এমন আয় এবং হ্রাসকৃত করদায় প্রযোজ্য এমন আয় ছাড়া রেগুলার যে আয়গুলো রয়েছে করযোগ্য আয়, তার উপর আমরা 0.03% হিসাব করে আমরা কর দাবি বা আমার কর রেয়াত সুবিধার জন্য আমরা দাবি করতে পারবো এবং আমরা তা প্রাপ্ত হব। আশা করি আমার ব্যাখ্যাটা সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে সহযোগিতা করার জন্যে। আর এরকম নতুন, নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।